আচ্ছা, আপনাদের একটু বলে নিচ্ছি। এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, আমি দুইটা বিষয় একটু আলোচনা করে তারপর আমরা আমাদের যে টপিকটুকু আছে সেটুকু শেষ করব। আমি আপনাদের ইভ্যালুয়েশনে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপিতে বা পিএসপি অংশে যদি কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে এই কয়েকটা ফাংশন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। সংজ্ঞাটা শুধু জেনে গেলেই হবে, বা সংজ্ঞা বা তার ইউজ এই পিএসপি ম্যানুয়ালের মধ্যে এর ভেতরে দেওয়াই আছে। ম্যাক্সিমাম ফাংশন বা ইম্পর্টেন্ট ওয়ানগুলো আমরা দেখেছি, বিশেষ করে কনস্ট্রাক্টর দেখেছি, ইজ সেট দেখেছি, আনসেট দেখেছি। বাকি যে পাঁচটা আছে টোটাল, অ্যাকচুয়ালি ম্যাজিক ফাংশন মূলত 9টা। যদি এখানে 15টা আছে, বাট ইনফ্যাক্ট ম্যাজিক ফাংশনগুলো কিছুটা আপডেট হয়েছে 5.6-এ এসে। তো এই ফাংশনগুলো আপনারা একটু দেখে যাবেন, ঠিক আছে? পিএসপি ম্যাজিক ফাংশন যে 15টা আছে এর মধ্যে আপনাদের ক্লাস রিলেটেড আমরা কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, তাই না, কল স্ট্যাটিক, গেট, সেট, ইজ সেট, আনসেট, স্লিপ, ঠিক আছে, ওয়েক আপ, টু স্ট্রিং, ইনভোক, সেট স্টেট, ক্লোন, ডিবাগ ইনফো, এই ফাংশনগুলো আমরা দেবো। ডিবাগ ইনফো দিয়ে আমরা যদি কোনো একটা পার্টিকুলার টাইপ অফ কোডকে ডিবাগ করতে চাই, কোন কোডগুলো এক্সিকিউট হচ্ছে বা কীভাবে তার আউটপুট হচ্ছে সেই ইনফরমেশনগুলো আমরা পাওয়া যায়। ক্লোন, একই ফাংশনকে ক্লোন করা, আরেকটা ফাংশনের রূপান্তর করার জন্য ক্লোন ফাংশন ইউজ হয়। সেট স্টেট, কোনো একটা ফাংশনের স্ট্যাটাস সেট করার জন্য আমরা সেট স্টেট ফাংশন ইউজ করে থাকি। টু স্ট্রিং, কোনো কিছুকে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য টু স্ট্রিং ইউজ করা হয়ে থাকে। ওক আপ আর স্লিপ, মনে করেন কোনো স্লিপ ফাংশনের মাধ্যমে কোনো একজনকে আপনি ডিসেবল অবস্থায় রেখেছেন, ওক আপের মাধ্যমে তাকে আপনি অ্যাক্টিভ করে নিচ্ছেন, ঠিক আছে। আনসেট আমরা দেখেছি, ক্লিয়ার করে দেওয়া। ইজ সেট আছে কিনা সেটা চেক করা, সেট করে দেওয়া, এর সঙ্গে ভ্যালুটা বাউন্ড করে দেওয়া। গেট, কল করা, কল স্ট্যাটিক, ঠিক আছে, রিসিভ করা ডাটা, কল ফাংশনের মাধ্যমে কোনো কিছুকে কল করা। ডিস্ট্রাক্টর আর কনস্ট্রাক্টরের মাধ্যমে ক্লাসকে ইউজ করার জন্য রেডি করা, আর ডিস্ট্রাক্টরের মাধ্যমে ক্লাসের প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি যেটা রানিং ছিল সেটাকে অফ করে দেওয়া। তারপরেও আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ফাংশনে যাব, সংজ্ঞা পড়ব এবং তার ইউজ দেখে বিষয়টা জানার চেষ্টা করব। এই কয়েকটা ফাংশন সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা করতে পারে। এক্সেপ্ট আদার্স ফাংশন, আমি জেনারেল কিছু ফাংশনের নাম বলেছি না, এবং কিছু ফাংশন আপনাদের দেখতে বলেছিলাম, সেই ফাংশনগুলো দেখবেন, এবং কিছু ম্যাজিক মেথডস আছে, সেই ম্যাজিক মেথডসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব সবাই। এটা এভলিউশনের জন্য লাগবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে কোয়েরি সম্পর্কে যদি আলোচনা করে নেয়, যে কোয়েরি ইউজটা আমি দেখাই নেই আর কি, ওটাকে আমরা অনেক বেশি প্রয়োজনীয় বা আমাদের কোর্সের সাথে সঙ্গতিপূর্ণ, বা যদি আমাদের হাতে আরও এক্সট্রা সময় থাকতো সেক্ষেত্রে আমরা ওটাকে দিতে পারতাম। যে জাস্ট কাজটা বাকি আছে আমাদের ডাটা সেভ করা, অ্যাকচুয়ালি অর্ডার সেভ করা মানে তো ডাটাটাকে সেভ করাই, এবং সেভ করার কাজটা কিন্তু আমরা খুব ভালো মতোই জানি এবং প্রথম থেকেই করে আসি। আর অর্ডার তোলা ওই কাজটা কিন্তু আমরা জানি। সো সেক্ষেত্রে আজকের ক্লাসটার কিছু অংশ, যদিও ডাটা সেভ করার জন্য ওই কাজটা আমি করতে যাব, অ্যাটলিস্ট ডাটাটা আমরা যেন অর্ডার ডাটাটা সেভ করতে পারি সেটা আমি দেখাবো। মানে মানে ই কমার্সের সব কিছু না হলেও কিছু একটা অংশ বা মেজর অংশগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখন যে বিষয়টা সম্পর্কে একটু কথা বলবো, যে ধরনের দু একটা কোশ্চিন আপনাদের আসতে পারে বা আপনারা যে কোয়েরি সম্পর্কে একটু জানার বা বোঝার চেষ্টা করবেন, আমি যতটুকু বলছি এতটুকু আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। যে কোয়েরিটা মূলত জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি
ঠিক আছে, এটা 2006 এর দিকে এসেছে। লেটেস্ট ভার্সনটা jQuery.org আর jQuery.com ওয়েবসাইটে গেলে পাওয়া যায় jQuery লেটেস্ট ভার্সন। এর কাজ কি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ইন্টারেক্টিভনেসটাকে বাড়িয়ে দেওয়া, এবং এর অনেক প্লাগইন আছে বেশ হেল্পফুল যার মাধ্যমে সাইটকে পাওয়ারফুল করা যায়, লাইক স্লাইডিং, লাইক অ্যাকর্ডন, ঠিক আছে, লাইক ড্র্যাগ অ্যান্ড ড্রপ, রাইট। এটি ইম্পর্টেন্ট ফিচার। তো আমি বলতে পারি যে আপনি jQuery দিয়ে কী করতে পারেন, আমি সুন্দর মেগা মেনু তৈরি করতে পারি, ঠিক আছে, আমি jQuery ভ্যালিডেশন দিতে পারি যেটা বেশ স্মার্ট, হ্যাঁ, আমি অ্যাকর্ডন লিস্ট তৈরি করতে পারি। ক্লিক করলে কি হবে, লাইক আমি যদি দেখাই jQuery দিয়ে, এখানে দুটা jQuery ইউজ আছে, talhatraining.com এ .20 চলে আসে। talhatraining.com এই যে স্লাইডারটা আছে না, এটা jQuery দিয়ে স্লাইড, টেক্সট স্ক্রল করে না, এটাও jQuery দিয়ে হয়ে থাকে। সুন্দর সুন্দর ড্রপ ডাউন মেনু আপনি যদি তৈরি করতে চান তাহলে jQuery দিয়ে খুব ভালো মানের ড্রপ ডাউন মেগা মেনু, বড় বড় মেনু যেগুলো হয় না, মেগা মেনু আপনি jQuery দিয়ে তৈরি করতে পারেন। আপনি এই যে এটাকে বলা হয় অ্যাকর্ডন লিস্ট, আপনি অ্যাকর্ডন তৈরি করতে পারেন jQueryর মাধ্যমে, বক্স হাইড হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, jQuery ভ্যালিডেশন আপনি দিতে পারেন, jQuery দিয়ে আপনি ইমেজ গ্যালারি তৈরি করতে পারেন, রাইট, ইন্টারেক্টিভনেসের জন্য। সো ক্লায়েন্ট এন্ডে ইন্টারেক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্টের কমপ্লিট একটা লাইব্রেরি, যেটা মোবাইলেও সাপোর্ট করে, মোবাইল ভার্সনও আছে, আর ওয়েবেও সাপোর্ট করে, ওয়েব ভার্সনের জন্য jQuery ইউজ করা হয়ে থাকে। jQuery সাইনটা কি, ডলার সাইনকে jQuery সাইন বলা হয়ে থাকে। যত ফাংশন কল করা হয় jQueryর প্রথমে ডলার সাইন দেওয়া হয়, তারপরে ফাংশন, দেন ফাংশনের নামটা সেট করা হয়, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি jQueryর বিষয়টা কি, বলেন। হিউজ পার্থক্য। লাইব্রেরি বলতে বোঝায় কালেকশন অফ ফাংশন ডেফিনেশন, কালেকটিভলি বেশ কিছু ফাংশন কোনো একটা ফাইলে রেখে তার ডেফিনেশন রাখা হয়েছে যেখানে, যেটাকে আমরা লাইব্রেরি বলতে পারি। আবার কোনো একটা কমপ্লিট ক্লাস, একটা ক্লাস যার ভেতরে বেশ কিছু ফাংশনের ডেফিনেশন আছে, সেটাকেও আমরা লাইব্রেরি বলতে পারি, ঠিক আছে। বাট ফ্রেমওয়ার্ক টোটালি ডিফারেন্ট একটা বিষয়। ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ডিজাইন অনুযায়ী যদি কোনো কাজ করতে হয়, ওই ডিজাইনটাকে সিনট্যাকটিক্যাল রূপ দিতে, ওই ডিজাইন মানে যে ডিজাইন, মনে করেন একটা ডিজাইনের নাম হচ্ছে MVC, আর একটা ডিজাইন হচ্ছে MVP, রাইট। সো জাস্ট আ মিনিট, হ্যালো, ঠিক আছে, হয়ে আসুন, প্রেজেন্টেশন দিয়ে চলে আসুন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ফ্রেমওয়ার্কটা হচ্ছে কোনো একটা প্যাটার্ন, প্রোগ্রামিংয়ের কোনো একটা প্যাটার্নকে রুলসে রূপান্তর করেছে। যে কোনো একটা কাজ যখন করতে যাব, ডিজাইন প্যাটার্ন ইউজ করতে হবে, ডিজাইন প্যাটার্ন লাইক MVC। সো আমি যখন কোনো একটা কাজ ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, ঠিক আছে, আমি যখন কোনো একটা কাজ ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, ওই কাজটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে বা ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো, সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলোই ওই প্যাটার্ন অফ কোডে লেখা আছে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে যে কিছু কাজ আগে থেকেই করে দেওয়া থাকবে, লাইব্রেরিতে কাজ করে দেওয়া থাকে না, ফ্রেমওয়ার্কের মধ্যে বেশ কিছু কাজ করে দেওয়া থাকে। কারণ এটাও বলতে পারেন যে লাইব্রেরি কালেকটিভলি, বেশ কিছু লাইব্রেরি একটা ফ্রেমওয়ার্কের অংশ হতে পারে, অনেকগুলো কাজ করে লাইব্রেরি আকারে তৈরি করে ফ্রেমওয়ার্কের মধ্যে রেখে দিয়েছে, যাতে ডেভেলপাররা ওই লাইব্রেরির কাজগুলো ইউজ করে সহজে কোনো প্রজেক্ট ডেভেলপ করতে পারে। স্ট্রাকচার্ড কোডিং প্যাটার্ন উইথ সাম অফ লাইব্রেরি ইন্টিগ্রেশন ইজ কল্ড ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। কোড প্যাটার্নের জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার, যা ফলো না করলে ফ্রেমওয়ার্ক নিজেই এরর দেবে, আর
সাথে সাথে বেশ কিছু লাইব্রেরির ইন্টিগ্রেশনও ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে থাকে। সো ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা জিনিস যে বেশ বড় একটা বিষয়, যেখানে নাম্বার অফ লাইব্রেরিজ থাকতে পারে এবং যেখানে কোড করার জন্য একটা নির্দিষ্ট রুলস আছে এবং তাদের ডিফাইন কিছু রুলস যদি আমরা মেনে না চলি কাজ করবে না। আর সহজে এবং দ্রুত গতিতে কাজ করার জন্য বেশ কিছু রিসোর্স অ্যাজ এ লাইব্রেরি, অ্যাজ এ হেল্পার, অ্যাজ এ প্লাগইন ওখানে দেওয়া আছে। এটাকে আমরা বলছি কি ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? না, এটা লাইব্রেরি। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে অ্যাঙ্গুলার জেএস, নোড জেএস, এগুলোকে বলা হয় ফ্রেমওয়ার্ক। না, এটা ভুল বলে। ঠিক আছে? jQuery অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। ওখানে কাজ করতে গিয়ে ওর রুলস আমাকে মানার দরকার নেই, তার ফাংশন আমি কল করছি, তাহলে কি সেটা ফ্রেমওয়ার্ক হতে হলে তো তার প্যাটার্নে আমাকে কাজ করতে। আমি কি তার প্যাটার্নে কাজ করি? আমি jQuery একটা লিঙ্ক করে দিলাম, ওয়েবেই আছে ফাইলটা, আমি লিঙ্ক করে দিলাম ওয়েব ইউআরএল দিয়ে, তার ফাংশন কল করে দিলাম, তাহলে কি সেটা ফ্রেমওয়ার্ক হয়ে গেল? কখনোই না। হ্যাঁ, যারা বলবে এটা ফ্রেমওয়ার্ক তারা ভুল বলবে। ঠিক আছে? ওইটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? বুটস্ট্র্যাপ HTML CSS ফ্রেমওয়ার্ক। শুধু CSS3 কথা বলা যাবে না, HTML CSS এর ফ্রেমওয়ার্কটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আচ্ছা, এই jQuery ফাউন্ডেশনে যে বিষয়গুলো আছে আপনারা একটু ওভারঅল দেখার চেষ্টা করবেন, একটু পড়বেন আর কি, jQuery সম্পর্কে একটু পড়বেন jQuery.org থেকে। আর এখানে কয়েকটা বিষয় আছে jQuery প্রথমটা হচ্ছে jQuery, তারপরে jQuery ইউজার ইন্টারফেসের UI, jQuery মোবাইল, এবারে সিজল, QUnit, এগুলো অ্যাকচুয়ালি মোবাইলের জন্য ইউজ হয়। আমি যদি ইউজার ইন্টারফেসে যাই, নর্মালি ইউজার ইন্টারফেসগুলো ইউজ করা হয়ে থাকে jQuery নতুন ভার্সন ডাউনলোড jQuery ইউজার ইন্টারফেস 1.11.4। ঠিক আছে? এটা হচ্ছে লেটেস্ট 1.11.4। এখন jQueryগুলো বিষয়টা কি, jQuery দিয়ে কি করা যায়? অনেক কিছু করা যায়, বেশ কিছু উইজার্ড আছে, অ্যাকর্ডিয়ন, অটো কমপ্লিট, বাটন, ডেট পিকার, ডায়ালগ, মেনু, প্রোগ্রেস বার, সিলেক্ট মেনু, স্লাইডার, অনেক কিছুই কিন্তু আপনি করতে পারছেন। সো এখানে প্রচুর এক্সাম্পল করে দেওয়া আছে jQuery ওয়েবসাইটে। এটা হচ্ছে স্লাইডার। ঠিক আছে? যে স্লাইডার টেনে স্লাইড করা। আমি একটা অ্যাকর্ডিয়নের যদি যাই, অ্যাকর্ডিয়নটা আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে আপনি সেকশনের ওপর ক্লিক করছেন, হাইড হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, তাই না? যখন যেটাতে ক্লিক করছেন এর একটা কোড, স্যাম্পল কোড, এই ভিউ সোর্সে যদি যান স্যাম্পল কোড করেই দেওয়া আছে। ঠিক আছে? ভেরি সিম্পল। আপনি যখন jQuery ইউজ করতে যাবেন, jQueryতে আপনাকে খুব সহজে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। এখন এখান থেকে জাভাস্ক্রিপ্টগুলো কীভাবে লিঙ্ক করতে হয়, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা তো আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট কীভাবে লিঙ্ক করতে হয়। আপনারা কিন্তু শিখে যাবেন CSS কীভাবে লিঙ্ক করতে হয়, জাভাস্ক্রিপ্ট কীভাবে লিঙ্ক করতে হয়। অথবা এই ছোটো ছোটো কোশ্চেনে যদি আটকে যান তাহলে একদম ভালো ধাপ করে নিচের কোনো একটা গ্রেড আপনাকে দিয়ে দিতে পারে। রাইট? সো স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে সোর্স, দেন পাথটা বলতে হয়, আর স্ক্রিপ্টটা ক্লোজ করে দিতে হয়। সেখানে কমন কিছু jQuery ফাইল আছে। একটা হচ্ছে jQuery UI এর ভেতরে মেন jQueryটা, এটি স্টাইল শিট, আর jQuery 1.10.2 JS, jQuery 1.1.4, jQuery UI JS, এটা হচ্ছে লিঙ্ক। আর একটু খেয়াল করেন যে এখানে একটা ডিভ আছে, না? ডিভের ভেতরে হেডার আছে এবং প্রত্যেকটা ডিভ পয়েন্ট করা আছে। এই ডিভটাই হচ্ছে উপরের ডিভ এবং নিচে হচ্ছে তার এটা ক্লোজিং ডিভ। আর ক্লোজিং ডিভটার ওপেনিং ডিভের মধ্যে একটা আইডি দেওয়া আছে যার নামটা কি অ্যাকর্ডিয়ন। সো তার যার নামটা অ্যাকর্ডিয়ন। এখন এখানে যেটা বলা হচ্ছে $সাইন ফাংশন, এই যে $সাইনটাকে বলা হয় jQuery সাইন। আপনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে jQuery সাইন কোনটা, আপনি বলবেন স্ট্রেট কি $সাইন। সো $সাইনটা হচ্ছে আমার jQuery সাইন। আর jQuery ফাংশন কল করতে হলে $সাইন ব্র্যাকেটের ভেতরে ব্র্যাকেট দিয়ে দিতে হয় অ্যাকচুয়ালি এভাবে, প্রথমে ডলার, তারপরে ব্র্যাকেট, দেন ফাংশন। এই ব্র্যাকেটটা একদম শেষ পর্যন্ত থাকে। এর ভেতরে আপনি আরো অনেক কিছু থাকতে পারে, আমি বুঝতে পেরেছি, আরো অনেক কিছু এর ভেতরে থাকতে পারে। এখানে এসে আবার $সাইন দিয়ে হ্যাশ মানে কি আইডি না,
হ্যাঁ, হ্যাশ মানে আইডি, কোন আইডিটা? এই আইডিটা, অ্যাকর্ডন, রাইট? ডট অ্যাকর্ডন, এটা একটা ফাংশন এবং এটা আছে jQuery UI.js এর ভেতরে। সো এই ফাইলটা যদি লিংক করা থাকে আমার এই অ্যাকর্ডন ফাংশনটা অ্যাক্টিভ হবে এবং আমি যখন সেকশনে ক্লিক করব বা হিট করব সেই অনুযায়ী কাজ করবে, রাইট? সো আমি একটা করে কি দেখেন, হেডার, div, তার ভিতরে প্যারা, সো সবগুলো কিন্তু একটা করে বক্স আকারে আছে যেটা সিএসএস দিয়ে কল করা হয়েছে। আমি জাস্ট ওই ফাংশনটা কল করে দিচ্ছি অ্যাকর্ডন আকারে, আমার অ্যাকর্ডনটা ড্রপ ডাউনের মতো কাজ করে, আবার অ্যাকর্ডনটা আমার নর্মাল প্রসেস অনুযায়ী কাজ করছে। উপর থেকে আমরা যদি দেখি, হ্যাঁ একটা বিষয় আছে যে jQuery অনেক সময় দেখা যায় যে একাধিক jQuery ফাইল যদি একই ফাইলের মধ্যে ইন্টিগ্রেট করতে হয়, যে একাধিক jQuery ইন্টিগ্রেশন এক জায়গায় যদি আসে, সেক্ষেত্রে একটা কাজ করছে অন্যগুলো আর কাজ করছে না, বা একটা আরেকটার সঙ্গে কনফ্লিক্ট করছে, তখন আমাদের ইউজ করতে হয় নো কনফ্লিক্ট। jQuery একটা ফাংশন আছে কি নো কনফ্লিক্ট। সো আমরা যদি ওই ফাংশনটা একটু দেখি, আমি যদি দেখি গুগল jQuery নো কনফ্লিক্ট, এই যে jQuery নো কনফ্লিক্ট অত্যন্ত ওয়েল নন একটা ফাংশন আর কি, jQuery নো কোনো কনফ্লিক্ট। সো যখনই আপনার কনফ্লিক্ট আসবে তখনই আমাকে ইউজ করতে হবে jQuery নো কনফ্লিক্ট ফাংশনটা। এই যে আপনি jQuery ইউজ করেছেন, আদার্স ল্যাব জেএস আর jQuery জেএস দুজনের মধ্যে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে, অথবা আমি যে ফাংশনগুলো ইউজ করছি তার ভেতরে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি $ডট নো কনফ্লিক্ট ফাংশন দিয়ে কল করে দিব, ঠিক আছে? যখনই লিঙ্ক করব যদি কনফ্লিক্ট করার কোনো সম্ভাবনা থাকে অবশ্যই আমি কি করব, এই নো কনফ্লিক্ট ফাংশনটা ইউজ করব, তাহলে আর জাভাস্ক্রিপ্টের কনফ্লিক্ট হবে না। ওকে, সো জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো আমি যদি jQuery ফাইলগুলোর মধ্যে যাই, আমি সোর্স থেকে বলছিলাম যে jQuery ফাইলগুলোর মধ্যে যদি এখান থেকে যাওয়া যায়, এখান থেকে অবশ্য যাওয়ার উপায় নেই, বিশাল একটা লম্বা লিস্ট, একটু খেয়াল করে দেখেন যে এই যে ফাংশনগুলো যেগুলো ডেফিনেশন দেওয়া হয়েছে, প্রত্যেকটা ফাংশনের সামনে কি আছে, $সাইন আছে, ঠিক আছে? $সাইন ডট উইজার্ড ইকুয়াল ফাংশন নেম বেস প্রোটোটাইপ, এখানে প্রত্যেকটা ফাংশনের কিন্তু সুন্দর করে ডেফিনেশন তৈরি করা আছে। হ্যাঁ, না না, ডট হচ্ছে তার রুলস, হ্যাঁ, ডট হচ্ছে তার সিনট্যাক্স। সো আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। jQueryর অ্যাডভান্টেজ, jQuery ডিসঅ্যাডভান্টেজ, এই বিষয়গুলো জানবো। অ্যাজাক্স সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, অ্যাজাক্সটা ভালো মতো জেনে যাবেন। অ্যাজাক্সের ক্লাসটার নাম, অ্যাজাক্সের দু একটা ফাংশনের নাম, অ্যাজাক্সের রেডি স্টেটের স্টেটগুলো কি, স্ট্যাটাস আছে, স্ট্যাটাস কি, রেসপন্স কিভাবে দেয়, সেই বিষয়গুলো আমরা একটু জেনে যাওয়ার চেষ্টা করব। HTML CSS ভেরি বেসিক লেভেলে আপনাদের জিজ্ঞেস করা হতে পারে। পিএসপিতে এসে পিএসপি সিনট্যাক্স আপনাকে ধরতে পারে, ঠিক আছে? দু একটা সিনট্যাক্স লাগে, আপনাকে বললো ফরেস্ট লুপের একটা সিনট্যাক্স লিখে দেখান, অথবা ইফ এলস ইফের একটা সিনট্যাক্স লিখে দেখান, দ্যাটস অল। ফাংশনে এসে আমি বেশ কিছু ফাংশন আপনাদের বলেছি এবং পড়িয়েছি, রাইট? রেগুলার যে ফাংশনগুলো আছে সেই রেগুলার ফাংশনগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব সবাই, যেগুলো প্র্যাকটিস করা হয়েছে বা যেগুলো করা হয়েছে ডেফিনেটলি সেগুলো দেখব। ডেট ফাংশন, মাইস্কুয়েল ফাংশন, এছাড়া আছে কি ফাইল রিলেটেড যে ফাংশন আছে, স্ট্রিং ফাংশন আছে, তাই না? এই ফাংশনগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আর প্রথমে যে ম্যাজিক ফাংশনগুলোর কথা বললাম সেই ম্যাজিক ফাংশনগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে ফাংশন নিয়ে আমাদের যে বিষয়টা হয়েছে সেগুলো হলো। আর ডেটাবেসের উপরে আমি মোটামুটি আপনাদের যেটা পড়িয়েছিলাম ও সবাই অলমোস্ট খুব ভালোই করেছেন, জানেন মোটামুটি ডেটাবেসের উপরে আলোচনাও হয়েছে, আমরা শিখেছি ডেটাবেসটা। সো ডেটাবেসের প্রাইমারি কি, ফরেন কি, টেবিলের যে রিলেশন, রাইট, এসকিউএল এর কিছু কমান্ড, এগুলো কিন্তু আমরা কিছু কিছু জানি, জয়েন করতে পারি, তাই না? হ্যাঁ, লেফট জয়েন, আউটার জয়েন, ইনার জয়েন, সেই জয়েনগুলো আমরা শিখেছি। কিছু ফাংশন সম্পর্কে আমাদের ধারণা আছে যা মাইস্কিউএল এর। সো এই বিষয়গুলো সম্পর্কে আমরা যখন জেনেছি, তো সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে আসবো, ঠিক আছে? 12 তারিখের আপনাদের যেটা ইয়েতে অবশ্যই সবাইকে বলবেন উপস্থিত ম্যান্ডেটরি, হ্যাঁ উপস্থিতিটা একেবারেই ম্যান্ডেটরি। কোর্সের এভালুয়েশনটা যদি না হয়, আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে সেটা যদি অ্যাটেন্ড না করেন ফাইনাল অ্যাসেসমেন্টে কোনো কারণে,
সেই ক্ষেত্রে আপনাদের স্টার পেনের যে টাকাটা সেটা নাও পেতে পারেন, সার্টিফিকেটটাও আটকে যেতে পারে। অ্যাসেসমেন্টটা আমাদের কাছ থেকে তো রেজাল্ট নেবেই, ওই অ্যাসেসমেন্ট মার্ক না পেলে তো আর পাস করা যাবে না, আমি বোঝাতে পারছি? সো অ্যাসেসমেন্টটা অত্যন্ত জরুরি, অ্যাসেসমেন্টে উপস্থিত থাকাটা। সো ওখানে এরকম হবে না যে আমাদের স্টুডেন্টরা ভালো করবে না, সবাই ভালো, রাইট? সবাই শিখেছে। সো অ্যাসেসমেন্টটা জাস্ট বোর্ডলি ফেস করতে হবে, আর আমরা যতটুকু জানি সেটা ফোকাস করে বলতে পারলেই যথেষ্ট। আর আমি যে বিষয়গুলো বললাম এর ওপরেই কোশ্চেনগুলো আলোচনা মানে আপনাদের আসবে। ফার্স্টে HTML CSS র্যান্ডম হতে পারে, টপিকগুলো আমি ভিডিওতে রাখছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। HTML CSS বেসিক জাভাস্ক্রিপ্ট, যে করি বেসিক যে বিষয়গুলো আমি বললাম এইগুলোই অ্যাজাক্স একটা পার্ট, ফ্রন্ট এন্ড পার্টে আমি রাখলাম, এইগুলো সম্পর্কে আমরা জানবো। এবার সার্ভার এন্ডে PHP-তে যে PHP বেসিক সিনট্যাক্স, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, PHP-র ফাংশনস, অবজেক্ট ওরিয়েন্টেডের ম্যাজিক ফাংশনস, ঠিক আছে, যেটা আমি কিছুক্ষণ আগে 15টা ফাংশন যেটা দেখালাম, অবজেক্ট ওরিয়েন্টেড ম্যাজিক ফাংশনস, এই বিষয়গুলো। আর অবজেক্ট ওরিয়েন্টেডে ক্লাস, ক্লাসের সংজ্ঞা, অবজেক্টের সংজ্ঞা, ক্লাস কিভাবে লিখতে হয়, অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, সো কিভাবে ইনহেরিটেন্স করতে হয়, এছাড়া ইনক্যাপসুলেশনের যে কনসেপ্ট আছে না, যে প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, এগুলো আছে না, এই বিষয়গুলো সম্পর্কেই আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসবে। এটা ছিল PHP এন্ডে। এরপরে চলে আসি শেষে, সবার শেষে ডেটাবেসের কানেকশন, ডেটাবেস মাইস্কুয়েল ক্লোজ আছে না, ডেটাবেসের ডিসকানেক্ট করে দেওয়ার জন্য। এছাড়া আপনাকে কিভাবে কোয়েরি এক্সিকিউট করবেন, মাইস্কুয়েল কোয়েরি যদি এরর দেখতে চান, মাইস্কুয়েল এরর, ডেটাবেসের জন্য মাইস্কুয়েল সিলেক্ট ডিবি, এগুলো আছে না ভেরি বেসিক লেভেলের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা সবাই দেখে আসবো। এবং মাইস্কুয়েল ফেজ অ্যারে, মাইস্কুয়েল ফেজ এসব যেগুলো আমরা শিখেছি, মাইস্কুয়েলের ওই ফাংশনগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়ে আসবো। এরপর টেবিল তৈরি করা, টেবিলের ফিল্ড অ্যাড করা, টেবিলের ফিল্ড ডিলেট করা, ঠিক আছে, আমাদের কাছ থেকে যদি জানতে চাই কীভাবে ডেটাবেস তৈরি করব, ঠিক আছে, এবার ডাটা ইনসার্ট, ডাটা সিলেক্ট, ডাটা এডিট, ডাটা আপডেট, এই বিষয়গুলো সম্পর্কে আমরা দেখে আসবো। তাহলেই আমরা সব কোশ্চেনের অ্যান্সার সহজেই করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেবাস যেখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। ওকে, আজকে আমাদের লাস্ট ক্লাস অ্যাকচুয়ালি শনিবারের ওই সেশনটা অ্যাকচুয়ালি একটা অ্যাসেসমেন্ট আমার পড়েছে ওই সময়। সো 4টার পরে আমাদের শনিবার আরেকটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, একদম ব্র্যান্ড নিউ ব্যাচ। সো এটা 2:30 থেকে ক্লাস আছে, তারপরে আমার অ্যাসেসমেন্ট মানে তার আগেও আছে, এবং ইনফ্যাক্ট ওরিয়েন্টেশনের পরেও আমাকে অ্যাসেসমেন্ট টেস্টে যেতে হবে। সো হয়তো ওই ক্লাসটা আমি থাকতে পারবো না, আমি ওটাকে যদি হয় আমি কল করবো, বোধহয় ফোন জানাবো, বাট না হওয়ার চান্স বেশি বলে আমি ওই দিন যে বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম আজকে প্রথমে এসে সেটা আলোচনা করলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, যে সিলেবাসটা কি হবে আগে থেকে জানা থাকলো, আজকে বুধবার, সিলেবাসটা আমাদের জানা, বৃহস্পতি শুক্র শনি 3 দিনের প্র্যাকটিসের পর আমাদের রোববারে কি অ্যাসেসমেন্ট টেস্ট। অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসমেন্ট অন্য আরেকটা গ্রুপ করব, আমি অ্যাসেসমেন্ট করবো হচ্ছে 2 আর 3কে। আপনাদের অ্যাসেসমেন্ট হবে হচ্ছে জাজিদ ভাইয়ের গ্রুপের মাধ্যমে। জাজিদ ভাইয়ের যে টিমটা আছে না, যারা 2 আর 3 ক্লাস নিচ্ছে, ওরা করবে আপনাদের 1 আর 4, আর আমরা করব হচ্ছে 2 আর 3। সো ওরিড হওয়ার কোনো কারণ নেই। অ্যাসেসমেন্ট যেভাবে আপনারা স্টেপগুলো ক্রস করে এসেছেন, রিটেন টেস্টে পাস করেছেন, ভাইভা ক্রস করে এখানে ক্লাস করেছেন, ঠিক তেমনই একটা অ্যাসেসমেন্ট আপনার শেখানোর পর আমরা কতটুকু শিখতে পারলাম, ঠিক আছে। আমরা পড়াশোনা করব হার্ডলি 3 দিন, পড়াশোনা করার পর আমার মনে হয় না যে ওখানে আপনাকে কেউ আটকাতে পারে। 10 মিনিট মাত্র, জাস্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ভাইবা টাইপেরই আপনাকে কিছু লিখতে দিতে পারে, যে আপনি সিনটেক্স লিখেন, কম্পিউটারে কোনো কিছু করতে বলবে না, সেই স্কোপ নেই। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম সেটাই, বাট এখন ওই স্কোপ নেই, ঠিক আছে। ডাকা হবে, কোশ্চেন জিজ্ঞেস করা হবে, ছেড়ে দেওয়া হবে। এবং ওখানে ভাইভাতে যেটা হয় যে একেবারে 100% কিন্তু এক্স্যাক্ট করতে বলে না, তাই না? আমি যদি কাছাকাছি যেতে পারি তাহলে, হ্যাঁ রাইট। সো আপনারা শুধু
থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, বাট ওখানেও কিছু বিষয় যে আমাকে ক্লাসের স্ট্রাকচার, অবজেক্ট তৈরি করতে বলা, জাভাস্ক্রিপ্টে লিঙ্ক করো, কিভাবে করো সেটা একটু দেখাও, এটা যদি আমরা না পারি তাহলে তো বিপদ হয়ে যাবে। জানিয়ে দেবে ইমেল এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, 10 জন করে হয়তো স্লট করে সময় জানিয়ে দেবে। প্রবাবলি 9টা থেকে 12টা বা 9টা থেকে 11:30 পর্যন্ত হচ্ছে ব্যাচ 1, তারপরে ব্যাচ 4 হওয়ার কথা আমার ধারণা অনুযায়ী, বাট এটা আমি ক্লিয়ার না বা কনফার্ম না। কনফার্ম করবে ওভার দ্য ইমেল অ্যান্ড মেসেজ। এরপরে আমার সঙ্গে আর কোর্সে দেখা হচ্ছে না। হ্যাঁ আসবেন, সমস্যা নাই তো। আমার তো এই শিডিউলেই আবার আরেকটা ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের প্রজেক্টগুলো আমি নিয়ে নিব, একটু ম্যাক্সিমাম উপস্থিতি আসুক। 4টার পরে আরো কয়েকজন আসে। উপস্থিতির হার তো ওই ইফতারির পর থেকে 9 হয়ে গেছে। কি 11 তারিখে তো আমি থাকতে পারবো না। এটা দরকার ছিল না, আপনি পুরো আপনারটাই দেবেন, পর থেকে আমার নাম লিখবেন না। হ্যাঁ, এটা ফাঁকা রেখে দেবেন। সরি, কারণ এখানে আপনার নাম আছে তো, সরি আনিয়ে আগে পুরনো ওয়েব ডিজাইন। বাকিরা কই গেছে? ওরা তো 4টা পর্যন্ত তো আর ইয়ে করে না এগুলো, এরা তো সবাই আসে। কয়টা হয়েছে? 29 আমি 36 পর্যন্ত এখানে এখানে ওটা লাগবে না, ওটা মধ্যে লাগবে না, ওইটা জমা দিয়ে দে। এই এরিয়াতে কারো কোনো কোশ্চেন আছে? সার্টিফিকেটের দিন হয়তো দেখা হতে পারে, আপনাদের সার্টিফিকেটের জন্য তো ডাকবে। এটা নিয়ে এখনো ডিসিশন না নেওয়া হয় নাই, গ্রেডিং থাকার সম্ভাবনাই বেশি। আমরা পুরনো যে সার্টিফিকেটগুলো দিয়েছি ওখানে গ্রেডই দিয়েছে। হ্যাঁ বলেন। গ্রুপ করেই নিতে হয়, ডিরেক্ট নেওয়ার কোনো স্কোপ নেই, কোনো ফাংশন নেই। ডেটাবেস অলওয়েজ রিসোর্স লোকেশনই দেয়, ডিরেক্ট অ্যারে রিটার্ন করতে পারে না। সম্ভবত কোঅর্ডিনেটরে করেছেন, এই জন্য মনে হচ্ছে যে কোঅর্ডিনেটরে আছে তো এখানে নাই কেন, ঠিক না? তবেই লিখবেন, সিনট্যাক্স জানেন লিখবেন। প্রজেক্ট অলরেডি ব্যাচ 1 সাবমিট করে দিয়েছে, ব্যাচ 4 হাবিব আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখেন তো। আজকে যারা দিচ্ছেন দিয়ে দেন, ঠিক আছে, পেন ড্রাইভে দিয়ে দেন, আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দেন। যেহেতু আমি 11 তারিখ বলেছিলাম, 11 তারিখের মধ্যেই
হ্যাঁ, আপডেট দিলে আর অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাব আমরা। একটা দেওয়াই ভালো। ঠিক আছে, একটা দেওয়াই ভালো। ইমেল অ্যাড্রেসে ACIP PSP ব্যাচ ফোন নামে ইমেল করতে হবে, উইথ ডেটাবেস কোড, আপনাদের আইডি, নাম, আর অ্যাডমিন প্যানেল, হ্যাঁ একটা রিডমি ফাইল, অ্যাডমিন ইউআরএল কী হবে, তার ইউজার আইডি পাসওয়ার্ড কি, ঠিক আছে, ফিচার কি কি আছে সেই ফিচারগুলো, ইম্পর্টেন্ট ফিচার বোল্ড করে দেবেন যাতে আমরা ওই ফিচারগুলো ঢুকে দেখে দেখে বুঝতে পারি। ঠিক আছে, সেটাও করতে পারেন। হ্যাঁ, এটা বলে দিতে পারেন বেটার। আমি একটু বলছি যে আমি যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করবো বা দেখবো, আমি ফার্স্টে দেখবো যে আমার সাইটটা ডাইনামিক কিনা। আমার একটা অ্যাডমিন প্যানেল আছে এবং একটা ফ্রন্ট এন্ড প্যানেল আছে। অ্যাডমিন প্যানেলে আমি লগ ইন করতে পারছি, অ্যাডমিন প্যানেলের লগ ইনটা সিকিউর। আমি অ্যাডমিন প্যানেল থেকে যেগুলো অ্যাড করছি সেগুলো ডাইনামিক্যালি ফ্রন্ট এন্ডে আসে। আমি ফ্রন্ট এন্ডে 4-5টা পেজ ডাইনামিক করতে বলেছিলাম, লোগো এবং ফুটার ডাইনামিক করতে বলেছিলাম, এবং ওই 4-5টা পেজের বডিগুলো ডাইনামিক করতে বলেছিলাম। গেল। তারপরে হচ্ছে ডাইনামিক স্লাইডার, এটা অপশনাল, বাট করতে পারলে বোনাস মার্কস আছে। বাট ফিচারের মধ্যে ইভেন্ট এবং নোটিস, অবশ্যই এটা যেন ডাইনামিক হয়। ইভেন্ট এবং নোটিস, স্কুলে ইভেন্ট থাকে না এবং নোটিস, সেই ইভেন্ট এবং নোটিসগুলো ডাইনামিক হবে। আর ফ্রন্ট এন্ডে ইউজার না স্টুডেন্টরা লগ ইন করবে, লগ ইন করে তার প্রোফাইল দেখতে পারবে এবং সে কি করতে পারবে, তার রেজাল্ট দেখতে পারবে এবং তার অ্যাকাউন্টস ইনফরমেশন দেখতে পারবে। আর অ্যাডমিন প্যানেল থেকে রেজাল্ট প্রসেসিং করতে হবে, দ্যাটস ইট। অ্যাডমিন থেকে স্টুডেন্ট অ্যাড করা, রেজাল্ট বসানো, ঠিক আছে, টিচার অ্যাড করা, টিচার এগেনস্টে কোর্স অ্যাসাইন করা, ডাইনামিক্যালি নোটিশ অ্যাড করা, ম্যানেজ করা, ইভেন্ট অ্যাড করা, ম্যানেজ করা, ঠিক আছে, এবং কন্টেন্ট অ্যাড করা, ম্যানেজ করা। সাবজেক্টগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, লাইক আমি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, তাই না, ক্লাস 1 2 3 4 আছে না, প্রত্যেকটা ক্লাসের সাবজেক্ট থাকবে না, কোর্স থাকবে, কোর্সগুলো কোন টিচার নিচ্ছে সেটা যেন আমি দেখতে পারি। সো কোর্স আমি কোনো একজন টিচারকে অ্যাসাইন করে দিচ্ছি, বুঝতে পেরেছেন? একজন টিচার 5টা কোর্সও অ্যাসাইন হতে পারে 5টা ক্লাসের। একটা সাবজেক্ট তো আর একাধিক টিচার নেবে না, বুঝতে পেরেছি? আমি বাংলা নিচ্ছি ক্লাস 1 এর, সাবজেক্টগুলো ফিক্স করে দেবেন, ড্রপ ডাউন করে দেবেন। হ্যাঁ, চেক বক্স না, ড্রপ ডাউন দিয়ে করে দেওয়াটাই, হ্যাঁ, মাল্টি থ্রেড। মানে একটা সাবজেক্ট একাধিক জনকে অ্যাসাইন করা যাবে না, এটা চেকিং দিয়ে দেবেন শুধু, এই কোর্সটা অ্যাসাইন হয়ে গেছে। হ্যাঁ, মাল্টি সিলেক্ট আপনি ইউজ করতে, আপনি যেটা করবেন ক্লাস 1 এর সাবজেক্ট, ক্লাস 2 এর সাবজেক্ট, ক্লাস 3 যখন সিলেক্ট হবে ক্লাস 3 সাবজেক্টগুলো আসবে। এরকম প্রাইমারি হাই স্কুল হলে হবে, ইউনিভার্সিটি নিতে গেলে আপনার ভেজাল হয়ে যাবে, অনেক জটিল করে ফেলবে। এটা জটিলতা হয়ে যাবে, আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে করবে, আমার ডাটা দরকার। হ্যাঁ, কেউ একজন আরেকটু স্মার্ট প্রসেস, তাই না, বাট এটা অনেকেই করতে পারবে না, বাট আমি যেটা বলছি সেটা অলমোস্ট সবাই করতে পারবে, আমি বলতে পেরেছি? সো আমি প্রজেক্টগুলো অলমোস্ট দেখেছি ব্যাচ 1 এর, তাদের সবগুলো অলমোস্ট রেডি প্রোডাক্ট। আর ইভেন্ট, নিউজ, মানে ইভেন্ট বা নোটিস এবং সাথে স্লাইডার ডাইনামিক আসছে এবং রেজাল্টটা খুব সুন্দর করে তারা দেখাতে পেরেছে। আমার যেটা সবচেয়ে বড় চাওয়া ছিল যে রেজাল্ট যেন আমি ঠিকঠাক মতো দেখতে পারি, আমি আইডি দিচ্ছি, ক্লাস দিচ্ছি, আমার রেজাল্ট সুন্দর করে ডিসপ্লে করছে। আমি যদি ইন্ডিভিজুয়াল কোর্সের রেজাল্ট দেখতে চাই সেটাও পারছি, ফুল রেজাল্ট দেখতে চাইলে ফুল রেজাল্টও দেখতে পারছি, ঠিক আছে? এটা গেল কোর্স, মানে আপনাদের প্রজেক্ট সম্পর্কে। প্রজেক্টের ওরা কিন্তু 4 দিন কম সময় পেয়েছে, গতদিন ওদের সাবমিশন হয়ে গেছে, আপনাদের আমি 11 তারিখ পর্যন্ত রাখছি, ওকে? আর ইভ্যালুয়েশনের জন্য যে টপিকগুলো দরকার সেই টপিকগুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়ে গেলাম।
এটার উপরে পড়াশোনা করে আসলেই হবে। মানে ইফেক্ট কিন্তু পড়ে নাই, অন্যান্য ব্যাচগুলোতে ইফেক্ট পড়ে নাই, বাট এই ব্যাচটাতে একটু ইফেক্ট পড়েছে। রমজানের মধ্যে অনেকেই ক্লাস মিস করেছে বেশ। আচ্ছা, exception handler, okay, try and catch. এখানে বলা আছে ট্রাই আর ক্যাচ বিষয়টা কি, W3 স্কুলসে দেখবেন, ঠিক আছে? W3 স্কুলস পিএসপির মধ্যে পিএসপি এক্সেপশনস, ওকে? ট্রাই অ্যান্ড ক্যাচ বিষয়টা কি? এখান থেকে যদি আমি বলি, এই যে ফার্স্টে বলা হচ্ছে ইফ, এটা এই ইফের সাথে তুলনা করেছে আর কি, যে আমাকে বলা হচ্ছে যে চেক নাম্বার, এটা একটা ফাংশন, নাম্বার দেওয়া হচ্ছে, যদি নাম্বার গ্রেটার দেন 1 হয় ফাংশনের ভেতরে, তাহলে থ্রো নিউ এক্সেপশন ভ্যালু মাস্ট বি 1 অর বিলো। রিটার্ন করবে কি? রিটার্ন করছে কি? আমার ফাংশনটা রিটার্ন করছে ট্রু। আচ্ছা, এখানে এসে ট্রাইয়ে এসে দেখেন, একটু খেয়াল করেন যে টার্গেট এক্সেপশন ইন এ ট্রাই ব্লক, চেক নাম্বার হচ্ছে 2, ইফ দ্য এক্সেপশন ইজ ট্রু দ্য টেক্সট উইল নট বি শোন। ইকো করবে কি? ইফ ইউ সি দিস দ্য নাম্বার ইজ 1 অর বিলো। আমি যদি এটা দেখি তাহলে নাম্বার, এই টেক্সটটা যদি দেখা যায়, এইটা যদি দেখা যায় তাহলে নাম্বার হচ্ছে 1 অথবা কি তার বিলো। আর এক্সেপশনে এসে ক্যাচের ভেতরে এক্সেপশন ই ভেরিয়েবল দেওয়া হয়েছে, মেসেজ ই গেট মেসেজ ফাংশনের মাধ্যমে মেসেজটা নেওয়া হচ্ছে। মেসেজ কি? ভ্যালু মাস্ট বি 1 অর বিলো। সো আমি যদি এই অংশের কোডটুকু রান করাই, as example এর মধ্যেই করে, একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে চেক নাম্বার, একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এই ফাংশনটা কল করা হয়েছে চেক নাম্বার এখান থেকে, খেয়াল করেছেন?
ভ্যালু পাঠানো হয়েছে কত 2 এখন নাম্বার এখানে আছে কত 2 আমি যদি নাম্বার বলি 2 গ্রেটার দ্যান 1 তাহলে থ্রো হবে কি নিউ এক্সেপশন ভ্যালু মাস্ট বি 1 অর বিলো থ্রো হবে নিউ এক্সেপশন ভ্যালু মাস্ট বি 1 অর বিলো আর রিটার্ন করবে কি ট্রু আচ্ছা এখানে কি বলা আছে otherwise if you see this the number is 1 or below মানে ই হবে কি if you see this the number is 1 or below তাহলে ট্রাই আর এক্সেপশনে এসে ক্যাচের মধ্যে এসে এক্সেপশন থ্রো করবে এবং এক্সেপশনটা কি হবে গেট মেসেজের মাধ্যমে আমরা সেটা পেয়ে যাব গেট মেসেজ এটা একটা বিল্ট ইন ফাংশন সো আমরা একটু চেক করি ইফ দিয়েও করতে পারি বাট ট্রাই ক্যাচ দিয়ে করলে ভালো কোথায় ট্রাই ক্যাচ ইউজ করবেন কোথায় ইফ ইউজ করবেন ইফ তো অলওয়েজ কন্ডিশনাল এরিয়াগুলোতে ইউজ করবেন আর ট্রাই ক্যাচে হচ্ছে এটা মূলত প্রোগ্রামিং এর সময় খুব কম ইউজ করা হয় লাইক আমরা কোনো স্কোপে পিএইচপিতে ইউজ করি নাই বাট ওই যে জাভাস্ক্রিপ্টে যখন অ্যাজাক্সে অবজেক্ট তৈরি করছিলাম ওই সিচুয়েশনগুলোতে ওখানে কিন্তু ইফ এলস দিয়ে এটা সম্ভব না যেটা আমরা চেক করছিলাম অবজেক্ট তৈরি করা ওই জায়গাগুলোতে আমরা ট্রাই ক্যাচ ইউজ করবো এক্সেপশন হ্যান্ডেলার মাইস্কুয়েলটা রান করে না কেন সেটাই চেক করছে এখানে তো বন্ধ